অডিও কথনে সবাইকে স্বাগতম। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের গল্প শুরু করছি। আমরা পড়ছিলাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস ফুলচোর। উপন্যাসটি আমি 3টি পর্বে ভাগ করে পড়ব। প্রথম পর্ব আমি আগেই আপলোড করেছি। প্রথম পর্বের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আজকে আমি পড়ছি উপন্যাসটির দ্বিতীয় পর্ব। একদিন সকালে উঠে গলা সাধতে বসে হারমোনিয়ামটার দিকে ক্লান্তভাবে চেয়ে রইলাম। একদম ইচ্ছে করছে না গলা সাধতে। ভৈরব কাকা প্রাতঃভ্রমণে বেরোচ্ছিলেন। আমি বললাম আমিও যাব। গলা সাধবি না? একদিন না সাধলে কিচ্ছু হবে না, ফিরে এসে সাধবো ক্ষণ। চল তাহলে। একটা সময় আসে যখন ঘাড়ে ভূত চাপে, মাথাটা পাগল পাগল লাগে, সারা শরীরে খুসখুস একটা ভাব। তখন বেহেড একটা কিছু করতে ইচ্ছে যায়। মনে হয় ঢিল মারি, চেঁচিয়ে মেচিয়ে আবোল তাবোল বলি, ছন্ন ছাড়া উন্মাদের মতো খুব নাচি। হঠাৎ গিয়ে রাস্তার লোকের কান মলে দেই, হো হো করে হাসি কিংবা হাউমাউ করে কাঁদি। কোনো মানে হয় না, তবু এরকম হয়। আজ সকালেও আমার এরকম হচ্ছিল। ভৈরব কাকাকে এগিয়ে যেতে দিয়ে আমি সত্যি রাস্তা থেকে ঢিল কুড়িয়ে এবারে সেবারের ছাদে ছুঁড়ে মারতে লাগলাম। টিনের চাল না হলে শব্দ হয় না, কি করব? ধারে কাছে টিনের চালই নেই। তখন কাকভোরের মায়াবী অন্ধকারে আমি খোপা খুলে চুল এলো করে দেই, কোমরে শক্ত করে আঁচল জড়াই। তারপর চৌপথিতে দাঁড়িয়ে ধিন ধিন করে খানিকক্ষণ বেতালা নেচে নেই। শুলশুল ভাবটা তবুও যায় না। মনের মধ্যে লুকোনো দুষ্টুমি ছিলই, নইলে খামোখা আবার মল্লিক বাড়ির ফটক খুলে বাগানে ঢুকবো কেন? ধরা পড়লে লজ্জার এক শেষ। বাড়ির ভাবি বউয়ের কোমরে আঁচল বাঁধা এলোকেশী মূর্তি দেখলে কর্তাগিন্নি মূর্ছা যাবেন। তবু কেন যে মনের মধ্যে এমন পাগল পাগল? আমি গাছ মুড়িয়ে ফুল ছিঁড়তে থাকি। কোঁচড় ভোরে ওঠে, তবু ছাড়ি না। ওদিকে আকাশ ফর্সা হয়ে যাচ্ছে, লোকজন জেগে উঠছে। ফুল ছেড়ে কয়েকটা গাছের নরম ডাল শব্দ করে ভেঙে দিলাম। ধরা পড়ব? পড়েই দেখি না। এবার আমরা আবার শুনবো পাগলা দাশুর কথা। মেয়েটা যে চোর নয় তা আমি জানি। এর আগেও ওকে একদিন ফুল চুরি করতে দেখেছি। তবে ফুল চুরি সত্যিকারের চুরির মধ্যে পড়ে না বলে আমি ওকে ধরিনি। লিচুদের হারমোনিয়াম ফেরত দিয়েছি। লিচুর বাবা আমাকে 25টা টাকা দিয়ে বলেছেন বাকিটা পরে দেবেন। পশুপতি সব খবরই রাখে। হারমোনিয়াম ফেরত দেওয়ার পরের দিন এসে একগাল হেসে বলল, ও টাকা আর পেয়েছেন। আমি বললাম, ওরা লোক খারাপ নয়। আপনি ওদের কতটুকু চেনেন? আমি বহুকাল ধরে ওদের জানি। কি জানেন? জানি যে হারমোনিয়ামের টাকা আপনি ফেরত পাবেন না। ওই যে 25টা টাকা ঠেকিয়েছে এই ঢের। বরং আমাকে অর্ধেক দামে দিলেও আপনার শতখানেক টাকা উসুল হতো। আমি একটু সন্দিহান হই। কেন যেন মনে হচ্ছে টাকাটা আমি সত্যিই পাবো না। তবু দৃঢ় স্বরে বলি, ওদের আত্মমর্যাদা বোধ বেশ টনটনে। আপনি সবাইকেই ভালো দেখেন, অভ্যেসটা খারাপ নয়, কিন্তু এটা ভালো মানুষের যুগ নয় কি না? বলেই পশুপতি আচমকা জিজ্ঞেস করে, লিচুকে আপনার কেমন লাগে? আমি একটু থতমত খেয়ে বলি, হঠাৎ এ কথা কেন? কারণ আছে বলে জানতে চাইছি। পশুপতি মিটিমিটি হাসে। আমি পশুপতির মতলবটা বুঝতে না পেরে অস্বস্তি বোধ করে বলি, খারাপ কি, ভালোই তো। কচু বুঝেছেন। তার মানে? পশুপতি একটা শ্বাস ফেলে বলে, বেশি ভেঙে বলতে চাই না, তবে এবার থেকে লিচু বোধহয় আপনার কাছে একটু ঘন ঘন যাতায়াত করবে। কেন? যুবতী মেয়েদের দিয়ে অনেক কাজ উদ্ধার হয় কি না? আপনি পাত্র হিসেবেও ভালো। ইঙ্গিতটা বুঝতে পেরে আমি বিরক্ত হয়ে বলি, খোলসা করে বলুন তো, কাজ উদ্ধারের কথাটা কি? দূর মশাই, এ তো আজকাল বাচ্চারাও বোঝে। আমি বাচ্চাদেরও অধম। পশুপতি কথাটা স্বীকার করে মাথা নাড়ল। সেটা মিথ্যা বলেননি। নইলে কেউ ভাঙা হারমোনিয়ামের জন্য 200 টাকা দেয়? সে তো না হয় টাকার ওপর দিয়ে গেছে, কিন্তু এখন যে আপনার জীবন নিয়ে টানাটানি। তার মানে? আমি অবাক হই, একটু চমকেও যাই।
লিচুকে আপনার সঙ্গে ভজানোর তাল করছে। লিচুর বাবা একটা গবেট বটে, কিন্তু মা অতি ঘোরেল, মতলবটা তারই। বাজে কথা, ওরকম ওরা নয়। পশুপতি মিটিমিটি হাসে, বলে লিচুর মা লোক চেনে। যে মানুষ ভাঙা হারমোনিয়াম 200 টাকায় কিনতে পারে, সে কালো কুৎসিত মেয়েকেও বিনা পণে ঘরে তুলতে পারে। দুনিয়ায় কিছু বোকা লোক না থাকলে চালাকদের পেট চলতো কিভাবে? আমি কথা খুঁজে না পেয়ে বলি, লিচু মোটেই কালো কুৎসিত নয়। ও বাবা, তাহলে কাজ অনেক দূর এগিয়েছে। পশুপতি খুব আহ্লাদের হাসি হেসে বলে, বলে কি লিচু কালো কুৎসিত নয়? লিচুর মা সত্যিই লোক চেনে দেখছি। আমি শ্লেষের হাসি হেসে বলি, আমি অত বোকা লোক নই। না হলেই ভালো। সুপাত্ররা হচ্ছে উঁচু গাছের ফল, পাড়তে আকশি লাগে, মেহনত লাগে। শুধু লক্ষ্য রাখবেন যেন নজরটা ছোট করতে না হয়। আপনার সন্দেহটা অমূলক। লিচু আমার কাছে অ্যাপ্রোচ করেনি। পশুপতি বলল, এবার করবে, যাতে আপনি টাকার তাগাদাটা না করতে পারেন। আপনি মল্লিকবাবুর ভাইপো, আবার ভালো চাকরি করেন। লিচু যদি আপনাকে ভজাতে পারে, তো হারমোনিয়ামের ফেরত টাকাটাও ঘরে রইল, ভালো জামাইও জুটল। যাহ, পশুপতি নিচু স্বরে বলল, আমি ওদের হারমোনিয়ামটার জন্য গতকালই 75 টাকা অফার দিয়ে এসেছি, কিন্তু ওদের নজর আপনি উঁচু করে দিয়ে এসেছেন। 75 শুনে বাড়ি শুদ্ধ লোক হেসে উঠল। লিচুর মা এখন 250 হাঁকছে। যাকে সে কথা। কাল ওই দরাদরির ফাঁকেই লিচুর মা বলে ফেলল, কর্ণবাবুর সঙ্গে লিচুকে বেশ মানায়। মনে হয় কর্ণবাবুরও লিচুকে পছন্দ। আমি কথাটার মধ্যে খারাপ কিছু খুঁজে না পেয়ে বলি, তাতে কি হলো? এখনো কিছু হয়নি বটে, তবে সাবধান করে দিলাম। উঁচু গাছের ফল উঁচুতেই ঝুলে থাকবার চেষ্টা করবেন। টুক করে যার তার কোচড়ে খসে পড়বেন না। আরেকটা কথা। কি? টাকাটা যদিও ওরা দেবে না, তবু আপনি তাগাদা দিতেও ছাড়বেন না। আমার এক চেনা লোককে একবার 25টা টাকা ধার দিয়েছিলাম। মহা ধুরন্ধর লোক। 6 মাস ঘুরিয়ে 20টা টাকা শোধ দিল। 5টা টাকা তো আর দেয় না। ভেবেছিল 20 টাকা পেয়ে ওই 5টা টাকা বোধহয় আমি ছেড়ে দেব। আমি কিন্তু ছাড়িনি। প্রতি সপ্তাহে গিয়ে তার দোকানে দেখা করেছি, চা খেয়েছি, গল্প করেছি। উঠে আসবার সময় বলেছি, আমার সেই 5টা টাকা কবে দেবেন? মনে মনে জানতাম দেওয়ার মতলব নেই, তবু তাগাদা দেওয়াটা ধর্ম হিসেবে নিয়ে গেছি। শেষ পর্যন্ত 5 বছর পরে লোকটা তিত বিরক্ত হয়ে শেষ 5টা টাকা একদিন ঝপ করে দিয়েই ফেলল। তাই বলছি, লোককে তাগাদা দিতে ছাড়বেন না। দেনাদারকে তার দেনার কথা ভুলে যাওয়ার সুযোগ দিতে নেই। সব সময় তাগাদায় রাখলে সে তার অন্যমনস্কতা বা কুমতলব সম্পর্কে সচেতন হয়ে ওঠে। আমি মাথা নেড়ে বলি, সে আমি পারবো না। পশুপতি খুব আন্তরিকভাবে বলে, কথাটা অন্য দিক দিয়ে ভেবে দেখুন। যদি আপনার টাকাটা ওরা মেরেই দেয়, তবে সেটা যে ওদের পাপই হলো। জেনে শুনে একটা লোককে পাপের ভাগী হতে দেওয়াটা কি ভালো? শক্ত কাজ তো কিছু নয়। তাগাদা দিতে আমার লজ্জা করবে, থাকবে টাকা। পশুপতি স্নেহের সঙ্গে বলে, আপনি ভীষণ ছেলে মানুষ। একটু শক্তপোক্ত না হলে, চক্ষু লজ্জা বাদ না দিলে এই মতলববাজদের দুনিয়ায় টিকে থাকবেন কি করে? কি করতে হবে তা শিখিয়ে দিচ্ছি। বিকেলের দিকে মাঝে মাঝে হিলকাট রোডে লিচুর বাবার সাইকেলের দোকানে বেড়াতে গিয়ে হাজির হবেন। বৃষ্টি বাদলার কথা বলবেন, বাজার দরের কথা বলবেন। চলে আসবার সময় খুব আলতো করে বলে আসবেন, সে হারমোনিয়ামের টাকাটার কথা মনে আছে তো? ব্যাস, ওতেই হবে। শুধু মনে করিয়ে দেবেন মাঝে মাঝে। আমি চুপ করে আছি দেখে পশুপতি মিটিমিটি হেসে বলল, দাসীর কথা বাসি হলে কাজে লাগে। একটা পরামর্শ দিয়ে রাখি, লিচু যদি বেশি মাখামাখি করতে আসে আর আপনি নিজেও ভজে যান, আর যদি কখনো ওর হাত থেকে বাঁচবার জন্য আকুপাকু করেন, তাহলে মাঝে মাঝে লিচুকেও টাকার কথাটা বলবেন। প্রেম কাটানোর এমন ওষুধ আর নেই। টাকার তাগাদা হলো হাতুড়ির ঘা, আর প্রেম হলো ঠুনঠুন পেয়ালা। ব্যাপারটা এই পর্যন্তই থেমে আছে। পশুপতির কথায় আমি গুরুত্ব দিইনি বটে, কিন্তু একটা ভারী অস্বস্তি হচ্ছে সেই থেকে। গতকাল সকালে লিচুর বাবা এসে ওদের বাড়িতে সত্যনারায়ণ পুজোর নেমন্তন্ন করে গিয়েছিল। আমি যাইনি অস্বস্তিতে।
নিজের ওপর আমার কোনো বিশ্বাস নেই। এই সেদিনও হারমোনিয়ামটা কিনতে গিয়ে আমার মন কনে কই বলে নাচানাচি জুড়ে দিয়েছিল। কিন্তু বাস্তবিক পক্ষে আমার কোণে তো ঠিক হয়েই আছে। কতকাল ধরে কলকাতার হিদারাম বাড়ুজ্জে লেনের সায়ন্তনী আমার সেই ভাবি কনে। তবু যে আমার মন মাঝে মাঝে দুর্বল হয়, তার কারণ বোধ হয় সায়ন্তনী আর আমার মাঝখানে কয়েকশো মাইলের মাঠ ঘাট, জল জঙ্গল, নদী নালার দূরত্ব। তারপর উত্তরের এই হিমালয় ঘেঁষা জায়গাটার দোষ তো আছেই। প্রথম প্রথম এখানে এসে আমার কলকাতার জন্য মন কেমন করলেও ধীরে ধীরে এই জায়গার বাতাসে একটা গভীর বন জঙ্গলের মাতলা গন্ধ, উত্তরে ভোরের ব্রোঞ্জ রাঙা পাহাড়ের ধীরে ধীরে রং পাল্টানো, উদাস আকাশ আমাকে নানা ব্যঞ্জন দিয়ে ধীরে ধীরে মেখে ফেলেছে। ছুটির দিনে নতুন নতুন পাহাড় আর জঙ্গল খুঁজতে গিয়ে এমন গভীর নির্জনতার সঙ্গে দেখা হয়ে যায় যে আর ফিরতে ইচ্ছে করে না। তাই ধীরে ধীরে কলকাতার কথা ভুলে যাচ্ছি। কলকাতার কথা মনে না পড়লে কিছুতেই সায়ন্তনীর কথাও মনে পড়ে না। আর যত সায়ন্তনীর কথা মনে না পড়ে তত আমি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলি। আজকাল আমি নিয়ম করে রোজ সকাল বিকেল 2 ঘন্টা করে কলকাতা আর সায়ন্তনীর কথা ভাবতে চেষ্টা করি, ঠিক যেন পরীক্ষার পড়ার মতো করে। কিন্তু খারাপ পড়ুয়া যেমন বারবার ঘ্যান ঘ্যান করে মুখস্থ করেও পড়া ভুলে যায়, আমারও অবিকল সেই অবস্থা। আজও ভোরবেলা উঠে আমি জানালা দিয়ে ব্রোঞ্জ রঙের পাহাড়ের দিকে চেয়েই বুঝলাম ওই চুম্বক পাহাড় রোজই একটু একটু করে জানালা দিয়ে হাত বাড়িয়ে আমার মগজ ধোলাই করছে। কলকাতাকে মনে হয় পিকিং বা অ্যাডেলেডের মতো দূরের শহর। ফলে আজ সকালে আমি উঠে প্রথমে কিছুক্ষণ কলকাতার অলিগলি, আবর্জনা, ডবল ডেকার ট্রাম, মনুমেন্ট, ভিক্টোরিয়া আর হাওড়া ব্রিজের ছবি ধ্যান করলাম। খুবই অস্পষ্ট ছায়া ছায়া দেখালো। এরপর কিছুক্ষণ সায়ন্তনের কথা ভাবতে গিয়ে আতঙ্কে আমার বুক হিম হয়ে গেল। কালো সায়ন্তনের ছোট কপাল, থুতনি আর কানের বড় লতি ধ্যানে দেখতে পেয়েছিলাম। আজ শুধু কপালটা ধ্যানে এলো, বাকিটা একদম মনে পড়ল না। আগামীকাল যদি ধ্যানে এই কপালটুকুও না আসে। প্রাণপণে সেই কপালটাকে যখন স্মৃতিতে ধরে রাখার চেষ্টা করছি, তখনই ফটকে শব্দ, ফুলচোরের আগমন। এই মেয়েটাকে আমি আগেও একবার ফুল চুরি করতে দেখেছি, কিচ্ছু বলিনি। আজও ভাবলাম কিছু বলবো না। বাগান থেকে কিছু ফুল চুরি গেলে তেমন কোনো ক্ষতিবৃদ্ধি নেই। আমার মনের বাগানের সব ফুলই যে চুরি হয়ে গেল। কলকাতা নেই, সায়ন্তনী নেই, তবু যে কী করে বেঁচে আছি। জানালাটা ভেজিয়ে বিছানা লম্বা হয়ে পড়ে রইলাম চোখ বুজে। কিন্তু ফুলচোরের সাহস আজ মাত্রা ছাড়িয়েছে। আমার জানালার নিচে দোলন চাপার গাছের নরম ডগাগুলো ভাঙছে মটমট করে। গন্ধরাজের গাছে প্রায় ঝড় তুলল কিছুক্ষণ। তারপর চন্দ্রমল্লিকার ঝোপ মারিয়ে বাগানের পশ্চিম ধারে কলাবতীর বনে ঢুকলো মত্ত হাতির মতো। এতটা সহ্য করা যায় না। তড়াস করে উঠে পড়লাম। বাগানে যখন পা দিয়েছি তখন চারদিক বেশ ফর্সা, সবই প্রায় স্পষ্ট দেখা যাচ্ছে। গন্ধরাজ গাছের পাশে ফুলচোরকেও জলজ্যান্ত দাঁড়িয়ে থাকতে দেখা গেল। এবং আশ্চর্যের কথা, ফুলচোরও আমাকে দেখে বড় বড় চোখ করে তাকাচ্ছে। ভয় পাচ্ছে না, পালাচ্ছেও না। চোর যদি চোরের মতো আচরণ না করে, তবে যারা চোর ধরতে যায় তাদের বড় মুশকিল। চোরের সঙ্গে চোখাচোখি হলে কি বলতে হয় তা ভেবে না পেয়ে আমি অন্যদিকে চোখ ফিরিয়ে নিলাম, যেন দেখিনি। একটু গলা খাকারে দিয়ে বুঝতে দিলাম যে সে এখন চলে গেলে আমি কিছু বলবো না। কিন্তু ফুলচোর গেল না, বরং পায়ে পায়ে এগিয়ে এলো। আমি চোখের কোণ দিয়ে দেখতে পাচ্ছি ফুলচোর যথেষ্ট কাছে এসে গেছে। ফুলচোর আমাকে অবাক করে দিয়ে জিজ্ঞেস করলো, আপনি কি পাগলা দাশু? সত্য বটে, এখানকার চ্যাংড়া ছেলেরা আমার খ্যাপানোর নাম রেখেছে পাগলা দাশু। ফাজিল মেয়েটার দিকে আমি কঠিন দৃষ্টিতে তাকিয়ে বলি, আপনাকে এর আগেও আমি একদিন এখানে ফুল চুরি করতে দেখেছি। কি ব্যাপার বলুন তো? ফুলচোর যথেষ্ট সাহসী এবং আত্মবিশ্বাসী। গন্ধরাজের বাগানে সে দাঁড়িয়ে, পেছনে ব্রোঞ্জ রঙা পাহাড়, ফিরোজা আকাশ, গাছপালার চালচিত্র নিয়ে খুব ঢিলেঢালাভাবে দাঁড়িয়ে আছে, যেন গোটা দুনিয়াটাই ওর। ডোন্ট কেয়ার গলায় বলল, ফুল দেখলেই আমার তুলতে ইচ্ছে করে, যে কি করব বলুন। তা কথাটা মেয়েটার মুখে মানিয়েও গেল। সুন্দরীদের হয়তো সবই মানায়। বলতে নেই ফুলচোর দেখতে বেশ।
পেটকোচরে এক কাঁড়ি ফুল থাকায় গর্ভিণীর মতো দেখাচ্ছিল বটে, কিন্তু সেই সামান্য অপ্রাসঙ্গিক জিনিসটা উপেক্ষা করলে ফুলচোরের যথেষ্ট ফর্সা রং, লম্বাটে প্রখর শরীর, নরুন দিয়ে চাঁচা তীব্র সুন্দর মুখখানা রীতিমতো আক্রমণ করে। সবচেয়ে বেশি চোখে পড়ে ও দৃষ্টিতে দুঃখহীন অকারণ আনন্দের উজ্জ্বলতা। হয়তো ফুলচোর রোজ ভালো খায় এবং হজম করে, হয়তো বড় ঘরের মেয়ে, সম্ভবত কোনো দিনই ও রাতে দুঃস্বপ্ন দেখে না। ভালো বড় ঠিক হয়ে আছে কি, নইলে এমন উজ্জ্বলতা চোখে আসার কোনো কারণ নেই। আমার মন বেহায়া বেশরম রকমে নেচে উঠে বলতে লাগলো, এই কি কোণে? ফুল তোলা নিয়ে বার্নার্ড শয়ের একটা বেশ জুৎসই কথা আছে। এই মৌকায় কথাটা লাগাতে পারলে হতো, কিন্তু আমার কখনো ঠিক সময়ে ঠিক জিনিসটি মনে পড়ে না। এবারেও পড়ল না। গম্ভীর হলে আমাকে চার্লি চ্যাপলিনের মতো দেখায় জেনেও আমি যথাসাধ্য গম্ভীর হয়ে বললাম, ও। মেয়েটা খুব ফ্যালফ্যাল করে চেয়ে বলল, রাগ করলেন? বঙ্কিমের বিড়াল প্রবন্ধে একটা কথা আছে না, দুধ আমার বাপেরও নয়, দুধ মঙ্গলার, দুহি আছে প্রসন্ন, অতএব সে দুগ্ধে আমারও যে অধিকার, বিড়ালেরও তাই। সুতরাং রাগ করিতে পারি না। এই ব্যাপারেও তাই। ফুল গাছের, তুলেছে ফুলচোর, এ ফুলে আমার বা কাকার যে অধিকার, ফুলচোরেরও তাই। বললাম, না, রাগ করার কি? মনে মনে ভাবলাম, কোনো খেদি পেঁচিয়ে এরকম চোখের সামনে দিনে দুপুরে পুকুর চুরির মতো ফুল চুরি করতে এলে এত সহজে আমি কঠিন থেকে তরল হতে পারতাম না। মনে হচ্ছিল সৌন্দর্যটা চোরদের একটা বাড়তি সুবিধে। ভাবলে সৌন্দর্যটা সকলের পক্ষেই বেশ সুবিধাজনক। আদতে ওটা একটা ফালতু উপরি জিনিস। কেউ কেউ ওই ফালতু জিনিসটা নিয়েই জন্মায়, আর তারাই দুনিয়ার বেশিরভাগ পুরুষের মনোযোগ কবজা করে রাখে। যারা সমান অধিকার নিয়ে পৃথিবীতে বিস্তর মারদাঙ্গা, হামলা, আন্দোলন চালাচ্ছে, তারা এই ব্যাপারটা বুঝতেই চায় না। একজন সুন্দরীর যে অধিকার, একজন খেদি বা পেঁচি কোনো কালে সে অধিকার অর্জন করতে পারে না। প্রকৃতির নিয়মেই সমান অধিকার বলে কিছু নেই। ফুলচোর করুণ মুখ করে বলল, তাহলে মাঝে মাঝে এ বাগানে ফুল তুলতে আসবো তো? কিছু মনে করবেন না? আমি বললাম, না, মনে করার কি আছে। বরাবরই আমার মনে কি যেন পড়ি পড়ি করেও পড়ছে না। সুন্দর বলে নয়, আমি ফুলচোরকে ড্যাব ড্যাব করে চেয়ে বারবার দেখছি অন্য কারণে। মুখটা চেনা, ভীষণ চেনা, এক্ষুনি চিনে ফেলবো বলে মনে হচ্ছে, অথচ স্পষ্ট মনে পড়ছে না। মেয়েটি বলল, পাগলা দাশু বলেছি বলে কিছু মনে করেননি তো? আপনার একটা পোশাকি নামও যেন শুনেছিলাম কার কাছে। লিচু? হ্যাঁ, লিচুই বলেছিল। কি যেন কান মলানা ওরকমই শুনতে। আমি ফাজিল মেয়েদের ভালোই চিনি। কোনো কোনো মেয়ে এ ব্যাপারটাও নিয়েই জন্মায়। ফাজলামিতে তাদের দক্ষতা এতই উঁচু দরের যে টক্কর দিতে যাওয়াটা বোকামি। আমি বললাম, অনেকটা ওরকমই শুনতে, কর্ণমল্লিক। মেয়েটা আবার করুণ মুখ করল, বলল, হ্যাঁ হ্যাঁ, কি যে ভুল হয় না মানুষের। লিচুকে আপনি চেনেন? আমার বন্ধু, খুব বন্ধু আমরা। আপনি লিচুদের হারমোনিয়াম কিনেছিলেন, তাও জানি। আমি দুঃখের সঙ্গে বললাম, হারমোনিয়ামটা আমি ফেরত দিয়েছি। তাই নাকি? হো মা! ফুলচোর তার চোখ কপালে তুলে বলল, তাহলে কি হবে? গান শেখা ছেড়ে দিলেন বুঝি? মাথা নেড়ে বলি, ঠিক তা নয়, তবে অনেকটা ওরকমই। আসলে গান বোধ হয় আমার লাইন নয়। করুণ মুখ করে ফুলচোর বলে, আমারও নয়, তবু শিখতে ইচ্ছে হচ্ছে জানেন। কেন? বিয়ের জন্য। ফুলচোর খুব হেসে বলল, গান না জানলে বিয়েই হবে না যে। ফাজলামি বুঝে আমি গম্ভীর হয়ে বলি, কারো কারো বিয়ের জন্য না ভাবলেও চলে। হাতে ভালো পাত্র আছে বুঝি? ব্যথিত হয়ে বলি, থাকলেই বা কি, সুন্দরীরা সুপাত্রের হাতে বড় একটা পড়ে না। ফুলচোর হেসে ফেলে এবং গজদন্ত সমেত তার অসমান দাঁত দেখে আমার মন উথাল পাথাল করতে থাকে। একে আমি কোথায় দেখেছি? ভীষণ চেনা মুখ যে। ফুলচোর বলল, আমার কিন্তু ভীষণ সুপাত্রের হাতে পড়ার ইচ্ছে, সেজন্যই কোয়ালিফিকেশন বাড়াচ্ছি। সুপাত্রের খোঁজ পেলে আমার জন্য দেখবেন তো। সেজ কাকা উঠে পড়েছেন, টের পাচ্ছি। ভিতর বাড়িতে তার হাঁক ডাক শোনা যাচ্ছে। কাকিমা কাল রাতে বোধ হয় ত্রিফলার জল দিতে ভুলে গেছেন।
সেজ কাকা চেঁচিয়ে বলছেন, এখন সকালে কোষ্ঠ পরিষ্কার হবে কি করে? কোষ্ঠ পরিষ্কার না হলে দিনটাই যে মাটি। সুন্দরীদের এইসব প্রসঙ্গ না শোনাই ভালো। তারা আলো আর বুলবুলির মতো জীবনের গাছের ডালে ডালে খেলা করবে। কোষ্ঠ পরিষ্কারের মতো বস্তুগত বিষয়ে তাদের না থাকাই উচিত। আমি বললাম, আপনি এবার চলে যান, বেলা হয়েছে। আমার কাকা কাকিমা উঠে পড়েছে। ফুলচোর একটু ফিচকে হাসি হেসে কোচরটা আগলে ফটকের দিকে যেতে যেতে মুখ ফিরিয়ে বলল, আবার দেখা হবে কিন্তু। হবেই তো, আমি জানি দেখা হবে। বললাম, নিশ্চয়ই, রোজ আসবেন। এবার আমরা আবার শুনবো কাটু শোনার কথা। সকালে কাক ডাকলো কা, অমনি ফটকের কাছে ভিখিরিও ডাকলো মা। বলতে কি, সকাল থেকে আমাদের বাড়িতে ভিখিরির আনাগোনা। প্রথমে আসে রামশঙ্কর। আমার জন্মের আগে থেকে আজ পর্যন্ত সে সপ্তাহে ক্যালেন্ডার ধরে 3 দিন আসবেই। সে এলেই বুঝতে পারি আজ হয় সোম, নয়তো বুধ, নয়তো শনিবার। রামশঙ্করকে সবাই চেনে হাঁটু ভাঙার আমা বলে। দিব্যি স্বাস্থ্য, দোষের মধ্যে তার হাঁটু সোজা হয় না। বাঁকা হাঁটু নিয়ে খানিক নীল ডাউন হয়ে হাঁটে সে, বেশ জোরেই। রামার আবার তাড়া থাকে। একবার দুবার ডাকবে, মিনিট খানেক দাঁড়িয়ে ভিক্ষা না পেলে সে ভারী রাগারাগি শুরু করে দেয়। আরে এহসান হলে আমার চলবে? আমারও তো 5টো বাড়ি যেতে হবে, তারপরে তো পেট ভরবে। ও হো দিদি, মাইজি, এ বুড্ঢা মাইজি, আরে ও খোকা বাবু। ভিক্ষের চাল আলাদা একটা লোহার ড্রামে থাকে, তাতে জার্মান সিলভারের একটা কৌটো। ভরভরন্ত 1 কৌটো চাল পেয়ে রামশঙ্কর গেল তো অন্নদা বুড়ি এলো। তার নাম অবশ্য অন্নদা নয়, ম্যাট্রিকুলেশন বেঙ্গলি সিলেকশনে ভারতচন্দ্রের একটা কবিতা ছিল। অন্নদা যে বুড়ির বেশ ধরে ব্যাসদেবকে ছলনা করে নতুন কাশিকে ব্যাসকাশি বানিয়েছিলেন, এই বুড়ি হুবহু সেই রকম। ফটকের কাছে বসে মাথার উকুন চুলকবে, ঘ্যানর ঘ্যানর করে সংসারের দুঃখের কথা বলবে। ভিক্ষেটা বড় কথা নয় তার কাছে, কথা বলতে পারলে বাঁচে। ভৈরব কাকা তার নাম দিয়েছেন অন্নদা বুড়ি। বোবা মুকুন্দ আসে রোববার আর ছুটির দিনে। লোকে বলে সে ফাঁসি দেওয়ায় এক স্কুলে দপ্তরের কাজ করে, ছুটির দিনে ভিক্ষে করতে বের হয়। সেও 1 কৌটো চাল নেয় আর আসে ছেলে কোলে নিয়ে মানময়ী। বলতে কি, মানময়ীও তার নাম নয়। বছরের পর বছর সে একটা বছরখানেক বয়সের ছেলে কোলে করে আসছে দেখে একদিন ঠাকুমার সন্দেহ হয়। ঠাকুমা সেদিন জিজ্ঞেস করেছিল, বলে, ও মেয়ে, তোমার কোলের বাচ্চাটি কি সেই আগেরটাই, নাকি একে আবার নতুন জোগাড় করেছ? এই শুনে মানময়ী তো কেঁদে আকুল। আমার পুয়ে পাওয়া বাচ্চাটাকে নিয়ে এত কথা কিসের তোমাদের? না হয় ভিক্ষেই দেবে, তা বলে কি আমাদের মান নেই? সেই থেকে মানময়ী। তবে আমরাও জানি মানময়ীর কোলের বাচ্চার বয়স বাড়ে না। একজন একটু বড় হয় তো ঠিকই সেই বয়সে আরেকটাকে কোত্থেকে জোগাড় করে আনে। কিন্তু সে কথা বলবে এত বুকের পাটা কার? বাধা ভিখিরি 10-12 জন, তাছাড়া উটকো ছুটকো আরও জনাবিষেক। কেউ শুধু হাতে ফিরবে না। মা আর ঠাকুরমার এই নিয়ম। পপি বেঁচে থাকতে সেও ভিখিরি দেখলে ঘেউ ঘেউ করতো না, বরং দৌড়ে এসে ভিতর বাড়িতে খবর দিত। ভিখিরি নানা রকমের আছে। কেউ ফটকের ওপাশ থেকে হাত বাড়ায়, কেউ বা ভিতর বাড়িতেও আসে ভিখিরি পানা করতে। আমি বয়সে পা না দিতেই এরকম কয়েকজন ভিখিরির আনাগোনা শুরু হয়ে গেল। একবার আমাদের পুরনো রেডিওটা খারাপ হওয়াতে হিলকার্ট রোড থেকে দাদা পল্টুদাকে নিয়ে এলো। পল্টুদা রেডিও দেখবে কি, আমাকে দেখে তার আর চোখই সরতে চায় না। সেদিনই মার সঙ্গে মাসিমা পাতিয়ে বাবাকে মেশো ডেকে ভিত তৈরি করে রেখে গেল। তারপর প্রায় সাইকেলে চলে আসে। পল্টুদার রেডিও সারাই ছাড়া আর তেমন কোনো গুণ আছে বলে কেউ জানে না। বেশ মোটা থলথলে চেহারা, কথা বলার সময় শ্বাসের জোরালো শব্দ হয়, হাসিয়ে দিলে হেসে বেদম হয়ে পড়ে। আমার দৃষ্টি আকর্ষণের জন্য পল্টুদা বিস্তর চেষ্টা করেছিল, কিন্তু বেচারা কি দিয়ে চোখ টানবে তা বুঝতে না পেরে তার যে আর একটা মাত্র বাহাদুরি ছিল, সেইটাই আমাকে দেখাতে চাইতো। সেই বাহাদুরিটা হলো খাওয়া। বক রাক্ষসের মতো এমন খেতে আমি আর কাউকে দেখিনি। মা আর ঠাকুমা লোককে খাওয়াতে ভালোবাসে। পল্টুদা রোজ খাওয়ার গল্প ফাঁদে দেখে একদিন তাকে নেমন্তন্ন করা হলো।
দেড়শের মাংস আর সেরটাক চালের ভাত ঘপাত ঘপাত করে খেলো পল্টুদা। আগাগোড়া আমার দিকে আর চোখে চেয়ে আর মৃদু মৃদু আত্মপ্রসাদের হাসি হেসে খাওয়া শেষে আমাকেই বলল, দেখলে তো কাটু, পারবে আজকালকার ছেলেরা এরকম? 25খানা রুটি আর 2টো মুরগি আমি রোজ রাতে খাই। মেয়েরা যে খাওয়ার ব্যাপারটা পছন্দ করে না এটা পল্টুদাকে কেউ বুঝিয়ে দেয়নি। তাই তারপর থেকে পল্টুদা প্রায়ই বাইরে থেকে 5-10 টাকার তেলে ভাজা কি 50টা চপ কিংবা 5 রসগোল্লা নিয়ে আমাদের বাড়িতে আসতো। এবারের কেউ তেমন খাউন্তি নয়। 2-4খানা সবাই মিলে হয়তো খেলো, বাকিটা পল্টুদা। খেয়ে উদ্গার তুলে বলতো, এখনো যতটা খেয়েছি ততটা আরও পারি, বুঝলে কাটু? খাওয়াটা একটা আর্ট। পুরুষগুলো কি বোকা কি বোকা। এরকম খেয়ে খেয়ে বছর 2-এর মধ্যে পল্টুদার প্রেশার বেড়ে 200 ছাড়ালো। রক্তে ধরা পড়লো ডায়াবেটিসের লক্ষণ। মাথার চুল পড়ে পাতলা হয়ে গেল। গায়ের মাংস দুলদুল করে ঝুলতে লাগলো। মুখে বয়সের ছাপ পড়ে গেল। ডাক্তারের বারণে খাওয়া দাওয়া একদম বাধাবাধি হয়ে গেল। যখন আমি ক্লাস 8 কি 9-এ পড়ি তখন হঠাৎ একদিন অবনী রায় এসে হাজির। অবনীবাবু এ শহরের নামকরা পণ্ডিত লোক, ভালো কবিতা লেখেন। নিরীহ রোগা চেহারা, বয়স খুব বেশি নয়, তবে নিশ্চয়ই 35-36। উদাস এবং অন্যমনস্ক মানুষ, চোখ দুটো স্বপ্নে ভরা। এসে বাবার সঙ্গে বসে অনেক কথা টথা বললেন। তারপর আমাকে আর চিনিকে ডাকিয়ে নিয়ে পড়াশোনার কথা জিজ্ঞেস করলেন। নিজে থেকে আমাদের পড়ার ঘরে ঢুকলেন, বইপত্র ঘাঁটলেন, 2-4টে পড়া জিজ্ঞেস করলেন। তারপর বাবাকে বললেন, আপনার মেয়েরা ইংরেজিতে কাঁচা, ঠিক আছে কাল থেকে আমি ওদের পড়াবো। বলতে কি সেই প্রস্তাবে বাড়ির লোক হাতে চাঁদ পেল। অবনী রায় প্রাইভেট টিউশনই খুব অল্পই করেন, কারণ তার পয়সার অভাব নেই। ওর বাবা শহরের মস্ত টিম্বার মার্চেন্ট। তবু মাঝে মাঝে লোকে ধরলে উনি ছেলে মেয়েদের পড়ান, কিন্তু যাদের পড়ান তারা দুর্দান্ত রেজাল্ট করবেই। এই জন্য অবনী রায়ের চাহিদা ভীষণ। মারোয়াড়িরা 200-250 টাকা পর্যন্ত দিতে চায় ছেলে মেয়েদের জন্য ওকে প্রাইভেট টিউটর রাখতে। বাড়ির সবাই এই প্রস্তাবে খুশি হলেও আমি আড়ালে আপন মনে জ্বালা ভরা হাসি হেসে ঠোঁট কামড়েছি। অবনী রায় আমার দিকে 1-8 ঝলকের বেশি তাকায়নি, কিন্তু আমি তো কিশোরী মেয়ে, আমি পুরুষের দৃষ্টি বুঝতে পারি। তখনও ফ্রকই পরি, কখনো সখনো শাড়ি। অবনী রায় এসে সকালবেলা অনেকক্ষণ পড়াতেন, কখনো কোনো বেচাল কথা বলেননি, চোখের ইশারা করেননি বা প্রয়োজনের চেয়ে এক পলকও বেশি তাকাননি মুখের দিকে। কিন্তু আমার বুকের মধ্যে গুড় গুড় করে বগড়ি পাখি ডাকত, টের পেতাম। মাসের শেষে টাকার কথা তুলল বাবা। অবনী রায় মৃদু হেসে বললেন, কাটু আর চিনিকে টাকার জন্য পড়াই নাকি? অবনী রায়ের সঙ্গে এ নিয়ে আর কথা চলে না। অমন সম্মানিত লোককে টাকার কথা বলাটাও অন্যায়। 8 থেকে আমি সেকেন্ড হয়ে 9-এ উঠলাম। চিনি তার ক্লাসে ফার্স্ট হলো। জগদীশবাবু তখনও বিকেলে আমাদের পড়াতেন। খুব দেমাক করে বলে বেড়ালেন, দেখলে তো গাধা পিটিয়ে কেমন ঘোড়া করেছি। কিন্তু আমরা সবাই বুঝলাম কার জন্য আমাদের রেজাল্ট এত ভালো হয়েছে। জীবনে কখনো সেকেন্ড থার্ড হইনি আমি, সেই প্রথম। ফাইনাল পর্যন্ত অবনী রায় আমাকে টানা পড়ালেন। আমি ফার্স্ট ডিভিশনে হায়ার সেকেন্ডারি পেরোলাম। বাড়িতে উৎসব পড়ে গেল। বাবা একটা খুব দামি শাল কিনে এনে আমার হাতে দিয়ে বললেন, অবনীর বাড়িতে গিয়ে এটা দিয়ে প্রণাম করে আয়। সেই সন্ধেটা বেশ মনে আছে। অবনীবাবু তার ঘরে ইজি চেয়ারে বসে বই পড়ছিলেন। সব সময় বইই পড়তেন। শালটা পায়ের ওপর রেখে প্রণাম করে হাসি মুখে উঠে দাঁড়ালাম। বরাবরই আমি একটু ফিচেল। বললাম, আমি নয়, আপনি ফার্স্ট ডিভিশনে পাশ করেছেন। অবনীবাবু হাসি মুখে বললেন, কথাটার মানে কি দাঁড়ালো? আমি বললাম, আমার তো এত গুণ ছিল না, আপনিই করিয়েছেন। অবনীবাবু হাসছিলেন মৃদু মৃদু। নিজের ভ্রুর চুল টানার একটা মুদ্রাদোষ ছিল তার। 2 আঙ্গুলের ডান দিকের ঘন ভ্রুর চুল টানতে টানতে বললেন, তাহলে তোমার আর আমার মিলিত প্রচেষ্টারই এই ফল? নিশ্চয়ই। এই প্রথম অবনী রায় প্রয়োজনের চেয়ে কিছু বেশি সময় আমার মুখের দিকে চেয়ে রইলেন। তারপর হাসি মুখে বললেন, এই মিলিত প্রচেষ্টা যদি বজায় রাখতে চাই তাহলে কি তুমি রাজি হবে? আমি তো প্রথম দিনই টের পেয়েছিলাম।
2-2.5 বছর ধরে ওর কাছে পড়বার সময় মাঝে মাঝে সংশয় দেখা দিয়েছে ঠিকই, কিন্তু মন বলতো অন্য কোনো ব্যাপার আছে। কাজেই অবাক হইনি। তবে মুখটা বোকার মতো করে বললাম, কলেজের পড়াও পড়াবেন? খুব ভালো হয় তাহলে। আমি সে কথা বলিনি, আমি তোমাকে আর পড়াবো না, কিন্তু পড়ানো ছাড়াও কি অন্য সম্পর্ক হতে নেই, আরও ঘনিষ্ঠ কোনো আত্মীয়তা? এ কথার কোনো জবাব হয় না। আমি তখন 17 বছরের যুবতী, উনি 40 ছুঁই ছুঁই। বিয়ে করেননি বটে, তা বলে তো আর খোকাটি নন। আমি কথা না বলে আরেকবার পা ছুঁয়ে প্রণাম করে তাড়াতাড়ি পালিয়ে আসি। পরদিন সকালেই শহরের একজন বিশিষ্ট প্রবীণ ভদ্রলোক মম্মথবাবু এসে হাজির হলেন। বাবার সঙ্গে হরেক কথা ফেদে বসলেন। তারপর বললেন অবনী কাটুকে পড়াতো। তা বলতে নেই, কাটু একরকম অবনীরই সৃষ্টি। পাত্রও চমৎকার। এমন পাত্র পাওয়া বিরাট ভাগ্য। আপনার ভাগ্য খুবই ভালো যে অবনী এত মেয়ে থাকতে কাটুকেই পছন্দ করেছে। কাটুরও বোধহয় অপছন্দ নয়। এখন আপনাদের মত হলেই শুভ কাজ হয়ে যেতে পারে। এই প্রস্তাবে বাড়ির সবাই একটু অবাক হলো বটে, কিন্তু কথাটা মিথ্যে নয় যে অবনী রায়ের মতো পাত্র পাওয়া ভাগ্যের কথাই। শোনা যাচ্ছে অবনী অক্সফোর্ডে রিসার্চ করতে যাচ্ছেন, বিয়ে করে বউ নিয়েই যাবেন। বাড়িতে সেই রাত্রে আলোচনা সভা বসল। অবনী রায়ের বয়স নিয়ে একটু খুঁতখুঁতুনি থাকলেও প্রস্তাবটা কারও অপছন্দ হলো না। বয়সটাই তো বড় কথা নয়, অমন গুণের ছেলে কটা আছে। বাড়ির সকলের মত হলেও আমি রাজি নই। যতবার অবনী রায়কে স্বামী হিসেবে ভাবতে চেষ্টা করছি ততবার কেন যেন গাড় চিড়বিড় করে উঠছে। মনটা আক্রোশে ভরে গেছে। কেন লোকটা আমাকে বিয়ে করতে চায়? কেনই বা লোভের বশে আমাকে বিনা পয়সায় পড়াতে এসেছিল? 2-2.5 বছরের ঘটনা যত ভাবলাম ততই মনটা বিরুদ্ধে দাঁড়ালো, গা ঘিন ঘিন করলো। আমি স্পষ্ট করেই বাড়ির লোককে বলে দিলাম না। আমার বাবা মা কেউ আমার মতের উপর মত চাপালো না। বাবা পরের দিন মম্মথবাবুকে একটু নরম সরম করে প্রলেপ মাখিয়ে জানিয়ে দিলেন, আমাদের অমত ছিল না, কিন্তু কাটুরও তো একটা মত আছে। ও এত শীঘ্র বিয়েতে রাজি নয়। সবে তো ফ্রক ছেড়ে শাড়ি ধরেছে। তাছাড়া পড়াশোনারও খুব ইচ্ছে। মম্মথবাবু বাবার কথাকে পাত্তাই দিলেন না। বললেন, হারে ওইটুকু মেয়ের আবার মতামত কি? এ সুযোগ কি আবার আসবে? অবনীরও তো আইবুড়ো থাকা চলে না। পড়াশুনো করবে, বেশ ভালো কথা। সে তো অবনীও চায়। বিলেতে গিয়ে পড়াবেই তো। ঠেকছে কোথায় তাহলে? বাবা এ কথায় খুব ফাপড়ে পড়ে গেলেন। কিচ্ছু বলার ছিল না। কয়েকদিন বাদে অবনী রায়ের মা বাবা আমাকে দেখতেও এলেন। দুজনেই কিছু গম্ভীর। আমি সামনে যেতে চাইনি, কিন্তু বাড়ির সম্মান এবং ওদের প্রভাব প্রতিপত্তির কথা ভেবে যেতে হলো। সামনে গিয়ে বুঝলাম অবনী রায়ের মা বাবাও এই সম্বন্ধ তেমন পছন্দ করছেন না। ভদ্রলোক চুপ করেই রইলেন। ভদ্রমহিলা 2-4টে কাঁটা ছাঁটা কথা বললেন। অবনীর তো কত ভালো সম্বন্ধ এসেছিল। আমাদের বাড়িতে বউ হয়ে সব মেয়েই তো যেতে চায়। ছেলের মতিগতি কিছু বুঝতে পারি না বাবা, ইত্যাদি ইত্যাদি। একটু ফাঁকাভাবে উনি আমাকে জানিয়ে দিচ্ছিলেন যে অবনী রায়ের মাথা খেয়ে কাজটা আমি ভালো করিনি। অবনী অবশ্য আমাদের বাড়িতে কখনো আসতেন না, আর আমার সঙ্গে দেখা করারও কোনো চেষ্টা করতেন না। সেদিক দিয়ে খুব ভদ্রলোক ছিলেন, কিন্তু মন্মথবাবু রোজ আসতেন তাগাদা দিতে। বলতেন, কই মশাই, আপনারা তো নিস্তেজ হয়ে থাকলে চলবে কেন? উদ্যোগ নেই কেন? পাকা কথার দিন স্থির করুন, আশীর্বাদ হয়ে যাক। আমি বাড়ির লোককে আবার বললাম না। অবশেষে বাবা মন্মথবাবুকে বলতে বাধ্য হলেন, কাটু রাজি নয়, তবে আমাদের অমত নেই। আপনারা কাটুকে রাজি করাতে পারলে আমরাও রাজি। মেয়ের অমতে কিচ্ছু করতে পারবো না। সেই থেকে শুরু হলো মন্মথবাবুরা আমাকে রাজি করানোর প্রাণপণ চেষ্টা। সেই সঙ্গে আরও কয়েকজন প্রবীণ মানুষও এসে জুটলেন। কলেজে, পাড়ায়, গোটা শহরে রটে গিয়েছিল অবনী রায়ের সঙ্গে আমার বিয়ে। রাগে আক্রোশে আমার হাত পা নিষ্পিস করত। কারা রটিয়েছিল জানি না, কিন্তু তাদের মতলব ছিল। সেই সময় অবনী মন্মথবাবুর হাত দিয়ে আমাকে প্রথম একটা চিঠি পাঠিয়েছিলেন। চিঠিটা না পড়ে আমি মন্মথবাবুর চোখের সামনে ছিঁড়ে ফেলে দেই। অবনী বুঝলেন আমি সত্যিই রাজি নই। চিঠি ছিঁড়ে ফেলার 1 মাসের মধ্যে অবনী বিয়ে করলেন গার্লস স্কুলের একজন শিক্ষয়িত্রী অমিতাদিকে। যেমন কালো তেমনি মোটা, তার উপর দাঁত উঁচু, ঠোঁট পুরু এবং যথেষ্ট বয়স্কা।
অমিতাদিকে বেছে বের করে অবনী বিয়ে করেছিলেন বোধহয় আমার উপর প্রতিশোধ নিতেই, নইলে ওরকম কুৎসিত মেয়েকে বিয়ে করবার আর কোনো মানেই হয় না। বিয়ের নেমন্তন্নে আমরা বাড়ি শুদ্ধ সবাই গিয়েছিলাম। অবনীবাবু আমাকে ভেতরের একটা ঘরে ডেকে নিয়ে একগুচ্ছা রজনীগন্ধা হাতে দিয়ে বললেন, কার সঙ্গে আমার বিয়ে হলো জানো তো? জানি, অমিতাদি। অবনীবাবু হাসছিলেন, সে মৃদু অদ্ভুত হাসি। বললেন, মোটেই না, বাড়ি গিয়ে ভেবে দেখো। ভেবে দেখার কিছুই ছিল না, ইঙ্গিত বুঝতে পেরে বিরক্ত হয়েছিলাম মাত্র। অবনীবাবু অমিতাদিকে নিয়ে বিলেত যাননি, কলিম্পংয়ের একটা মিশনারি স্কুলে দুজনে চাকরি করেন। এরকম ভিখিরির হাত বারবার আমাকে চেয়েছে। সব কথা বলতে নেই, বলা যায়ও না, কারণ আমি তো সব ভিখিরিকেই ফিরিয়ে দেইনি। এক একটা ডাকাত ভিখিরি আসে, হম্বিতম্বি করে সব কেড়ে নিয়ে যায়। বাইরে থেকে আমাকে যতই সুখী আর শান্ত দেখাক, ভিতরে ভিতরে আমার অসহ্য ছটফটানি। যতই ভিতরের উত্তরল সেই ঢেউ চেপে রাখি, ততই আমি বদমেজাজি হতে থাকি, মন তত খিচড়ে থাকে। এই ছটফটানি কোনো কাম নয়, প্রেমও নয়, শুধু এই বাঁধানো সুন্দর জীবন থেকে একটু বাইরে যাওয়া, একটু বেনিয়মে পা দেওয়ার ইচ্ছে। আমার ভিতরে এক বদ্ধ পাগলির বাস, সারাদিন হো হো করে হাসতে চায়, হাউমাউ করে কাঁদতে চায়। তার ইচ্ছে একদিন রাস্তার ধুলো খামচে তুলে সারা গায়ে মাখে। মাঝে মাঝে সে ভাবে, যাই গিয়ে নাপিতের কাছে বসে ন্যাড়া হয়ে আসি। রাস্তার ওই যে নাক উঁচু লোকটা যাচ্ছে, দৌড়ে গিয়ে ওর নাকটা একটু ঘেঁটে দিলে কেমন হয়। নিজের গায়ে চিমটি দিলে খুব লাগে। দিয়ে দেখি তো একটু, হুহ বাবা, জ্বলে গেল। মদ খেয়ে যদি মাতাল হই একবার, যদি 7 জন জোয়ান মিলিটারি আমাকে তাদের ব্যারাকে টেনে নিয়ে যায়। এইসব নিয়ম ভাঙা কথা সেই পাগলি সব সময় ভাবছে। যত ভাবে তত গা নিষ্পিস করে, হাত পা শুলশুল করে, মন গলায় দড়ি বাঁধা হনুমানের মতো নাচতে থাকে। মল্লিক বাড়ি থেকে সকালে যে একরাশ ফুল চুরি করে এনেছিলাম, তা রাস্তায় হাঁটতে হাঁটতে ছিঁড়েছি, ছিটিয়েছি। চুরির কোনো মানেই হয় না। পাগলা দাশু একদম স্মার্ট নয়। কে বলবে কলকাতার ছেলে? জলজ্যান্ত আমাকে সামনে দেখে একদম ঘাবড়েই গিয়েছিল। পুরুষের চোখ আমার ভীষণ চেনা। ওর নজর দেখেই বুঝে গেছি ও আর একটা ভিখিরি। পাগলা দাশু জানে না যে ও আমার ভাবি দেওর। জানলে হয়তো আজ সকালে একটা প্রমাণই পেয়ে যেতাম। আমাদের বাড়িতে এতকাল প্রেসার কুকার ছিল না। মা আর ঠাকুমা দুজনেই ওসব আধুনিক জিনিসপত্র অপছন্দ করেন। তারা সাবেকি ঠাঁটেই বেশি স্বস্তি পায়। তবু কাল রাতে বাবা একটা বিরাট প্রেসার কুকার কিনে এনে বলল, সকলেই বলছে এ হলো একটা স্ট্যাটাস সিম্বল। রান্নাও নাকি চমৎকার হয়, খাদ্যগুণ বজায় থাকে, সময়ও কম লাগে। শুনে ভৈরব কাকা চেঁচিয়ে উঠলেন, সব জোচ্চোর, তোমাকে যাচ্ছে তাই বুঝিয়ে কৃত্রিম অভাববোধ তৈরি করেছে। এটাই হলো এখানকার ইন্ডাস্ট্রিয়াল পলিসি। মনোহারি বিপণীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রোজ দেখি গাড়ল মানুষগুলো এসে যত আননেসেসারি জিনিস কিনে নিয়ে যাচ্ছে। আফটারশেভ লোশন, টুথপিক, মাস্টার্ড, কর্নফ্লেক্স, আইব্রো পেন্সিল, লিপস্টিক, লোমনাশক, শ্যাম্পু, মাথা মুন্ডু। পকেটের পয়সা উড়িয়ে দিচ্ছে হাওয়ায়। ফিটকিরি দিয়ে যে কাজ হয়ে যায়, তার জন্যে গুচ্ছের টাকা দিয়ে গার্ল ছাড়া কেউ আফটারশেভ কেনে? সোজা কথা, তোমার প্রয়োজন থাক বা না থাক, তোমার প্রয়োজনের বোধটা জাগিয়ে দিতে পারলে ইউ বিকাম আ পারফেক্ট গার্ল। ভৈরব কাকা আমাদের কাকা নয়, আত্মীয়ও নয়, বাবার চেয়ে বয়সে অন্তত 10 বছরের বড়। তবে অনাশ্রিত ভালো মানুষ ভৈরব কাকা বহুকাল আমাদের সংসারে আছেন। আমাদের আপন কাকাদের চেয়ে ভৈরব কাকা কম আপন নন। যশোরে কিছু জমি জমা ছিল, সম্পত্তি বদল করে আমবাড়ি ফলকাটায় বেশ অনেকটা চাষের জমি পেয়েছেন। খানিকটা বাস্তু ভিটিও, সেই আয়ে তার চলে। আমাদের সংসারেও অনেক দিন। বিয়ে টিয়ে কোনো কালে করেননি। এক জমিদারের মেয়েকে সে আমলে ভালোবেসে ফেলেছিলেন, কিন্তু বিয়ে না হওয়ায় 17 বার দেবদাস পড়ে মদ খাওয়া ধরলেন। মদ সহ্য হলো না, আমাশা হয়ে গেল। তারপর নামলেন দেশের কাজে। বিস্তর বেগার খেটে কখনো মশানাশিনী ক্লাব, কখনো কখনো কচুরিপানা উদ্ধার সমিতি, কখনো ম্যালেরিয়া অভিযান সংঘ, কখনো সর্বধর্ম সৎকার সমিতি, বা কখনো নিখিল ভারত শীতল পার্টির শিল্পী মহাসংঘ তৈরি করেছেন। কোনোটাই টিকেনি। তবে অত্যন্ত সাদামাটা জীবনযাপন করেন। তার ভয়ে এখনও এই বাড়িতে কেউ টুথপেস্ট বা টুথব্রাশ ব্যবহার করে না। দাঁতন বা ঘুটের ছাই দিয়ে আমরা দাঁত মাজি। লিপস্টিক পারতপক্ষে মাখি না, তবে লুকোনো একটা থাকে।
বিয়ে বাড়িটারি যেতে গোপনে লাগিয়ে যাই। আজ সকাল থেকে ভৈরব কাকা আবার প্রেসার কুকারের পিছনে লেগেছেন। তার অবশ্য কারণও আছে। প্রেসার কুকারে রান্না হবে বলে বাবা আজ বাজার থেকে 2 কেজি খাসির মাংস এনেছে। অত মাংস আমরা দুদিনেও খেয়ে ফুরোতে পারবো না। মাংসের পরিমাণ দেখে মা চেঁচামেচি করছে। বাবা কিছু অপ্রতিভ। ভৈরব কাকা বললেন, ওই যে গল্প আছে না, এক সাধু লেংটি বাঁচাতে বেড়াল পুষল, বেড়াল খাওয়াতে গরু কিনল, আর ওই করতে করতে ঘোর সংসারী হলো। এ হলো সেই প্রস্তাব। প্রেসার কুকার কিনলে তো মাংস আনতে হলো, এই কাঁড়ি মাংস বাঁচাতে এরপর না আবার তুমি ফ্রিজ কিনতে ছোট। বাবা বিরক্ত হয়ে বলে, ফেদরা প্যাচাল পেড়ো না তো ভৈরবদা। প্রেসার কুকারটা বেশ বড় বলেই আমি একটু বেশি মাংস কিনে ফেলেছি। না হয় নিজেরা আজ একটু বেশি করেই খাবো, বিয়ে বাড়িতেও তো পাঠানো যাবে। ভৈরব কাকা চটে উঠলেন, তোমার খুব টাকা হয়েছে না, তাই ওড়াচ্ছ? কেন, প্রেসার কুকার ছাড়া এতদিন কি আধ সেদ্ধ ডাল আর আধ কাঁচা মাংস খেয়ে এসেছ? এসব কথায় মা ঠাকুমা ভৈরব কাকার পক্ষে। বাবাকে একা দেখে আমি তার পক্ষ নিয়ে বললাম, মানুষের শখ বলেও তো একটা জিনিস আছে। টেকনোলজি যত ডেভেলপ করবে তত আমাদের মানসিকতার পরিবর্তন চাই। ভৈরব কাকার রাগে গড়গড় করতে করতে বলে, ওসব হচ্ছে বিজ্ঞাপনের শেখানো কথা। আরও কত কথা আছে, বলে কিনা প্রেসার কুকার হলো নারীদের রান্নাঘর থেকে মুক্তি, ফ্রিজ মানে জিনিসের সাশ্রয়। এসব হচ্ছে অটো সাজেশন, মানুষের মগজে কথাগুলো ক্রমে ক্রমে সেট করে দেওয়া। হুনমাদের মতো কাছা খুলে মানুষ জিনিসও কিনছে রে বাপ। প্রেসার কুকার হুইসেল দিতে মা রান্নাঘর থেকে বেরিয়ে এলো। বলল, ও বাবা, হে আবার ফেটে ফুটে না যায়। কাটু, তুই বরং দেখ, আমারও অভ্যেস নেই। মাংস রাঁধতে গিয়ে কি করে যে মনটা আবার ভালো হয়ে গেল কে জানে। আমরা আবার শুনবো এখন পাগলা দাশুর কথা। আমি একটা পাথরের চাতালে বসে আছি। বহু নিচে বাগরাকোটে যাওয়ার পিচের রাস্তার একটা বাঁক মাত্র চোখে পড়ে। তারও 1000 ফুট নিচে তিস্তার কোনো শাখা নদীর জল সরু সুতোর মতো দেখা যায়। কিছুক্ষণ আগে বাগরাকোট মুখো এক লরি থেকে নেমে আমি যখন এই পাহাড়টা আবিষ্কার করতে শুরু করেছিলাম, তখন এক কাঠুরে পাহাড় থেকে নামবার মুখে আমাকে বলল, সাবধানে যাবেন, ওপরে একটু আগেই আমি মস্ত সাপ দেখেছি। সাপের ভয়ে আমি থেমে থাকিনি। বর্ষায় পিছল সরু একটু পথের আভাস মাত্র পাহাড়ের গা বেয়ে উপরে উঠেছে। আলগা মাটি আর নুড়ি পাথরে কেটসের আবার শোল কামড়ে ধরে না বলে বারবার হড়কে যায়। ক্রমশ ভার হয়ে ওঠে চায়ের ফ্লাস্ক, জলের বোতল আর পাউরুটি এবং কলা বওয়ার ঝোলা ব্যাগ। লোহার নাল বসানো লাঠিখানা পর্যন্ত বোঝা বলে মনে হয়। মেঘ ভাঙা চড়া রোদের গরমে সারা গা ঘামে সপসপে ভেজা। শ্বাস ঘন ও গরম, বুকে হাঁফ। অনেকটা উঠে এই পাথরের জিভ বের করা ব্যালকনি পাওয়া গেল। বেশিরভাগ গাছ লতা বা ঝোপ আমি চিনি না। বহু ফুল জন্মেও দেখিনি। বহু নতুন রকমের পাখির ডাক কানে আসছে। তাই যে কোনো পাহাড়ে ওঠাই আমার কাছে আবিষ্কারের মতো। পাহাড়ের চূড়া ঘন জঙ্গলে ঢাকা, তাই আর কতটা আমাকে উঠতে হবে তা বুঝতে পারছি না। তবে উঠবই। ফ্লাক্সের ঢাকনায় চা ঢেলে আমি চুমুক দেই। বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে যায়। উঁচু থেকে আমি দক্ষিণের দিকে উদাস চোখে চেয়ে থাকি। দক্ষিণ দিকে পাহাড়ের খাড়ের ভিতর দিয়ে বহু দূরে এক ফালি সমতল দেখা যায়, রোদ ধুধু করা, দিগন্ত পর্যন্ত গড়ানো। এদিকে কলকাতা, যেখানে আমার জন্ম, যেখানে আমি এতকাল বেড়ে উঠেছি একটানা। হায়, আজ সকালে কলকাতার স্মৃতি আরও আবছা হয়েছে মনে করতে গিয়ে দেখি। ধর্মতলা দিয়ে মহানন্দা বয়ে যাচ্ছে। হাওড়ার পোলের ওপর গন্ধরাজের বাগান। শ্যামবাজারের দিকে বিশাল নীলবর্ণ পাহাড় উঁচু হয়ে আছে। সায়ন্তনীর কপালটাও আজ মনে পড়ল না। যতবার ভেবেছি ততবারই দেখি খুব ফর্সা চেহারার একটা মেয়ে, লম্বাটে চেহারা, চোখ দুটো ভীষণ উজ্জ্বল। সায়ন্তনী ওরকম নয় মোটেই। সে ছোটোখাটো, রোগা, শ্যামলা এবং সাধারণ। জোর করে আবার মনে করার চেষ্টা করতে গিয়ে যে শ্যামলা এবং ছোটোখাটো মেয়েটিকে দেখতে পেলাম, সেও সায়ন্তনী নয়। ভালো করে লক্ষ্য করলে হয়তো লিচুর মুখের আদল আসতো। আমি তাই ভয়ে চোখ খুলে ফেলি। কাল লিচুদের বাড়িতে সত্যনারায়ণ পুজোর নেমন্তন্ন ছিল। হারমোনিয়াম ফেরত দেবার পর এই প্রথম ওদের বাড়িতে যাওয়া। বাড়িতে কাল অনেক এন্ডিগেন্ডি বাচ্চা কাচ্চা আর গ্রাম্য মহিলাদের ভিড় হয়েছিল।
দুবাটি সিন্নি খাওয়ার পর লিচু আমাকে এসে চোখ পাকিয়ে বলল, কি হচ্ছেটা কি? কাঁচা আটার সিন্নি অত খেলে পেট খারাপ করবে যে। আমি জীবনে কখনো সিন্নি খেয়েছি বলে মনে পড়ে না। কলকাতার বাড়িতে বা আশেপাশে কখনো সত্যনারায়ণ পুজোও হয়নি। বললাম, খেতে বড় ভালো তো। ভালো বলেই কি, সিন্নি অত খেতে নেই। আমি হতাশ হয়ে বাটিটা ফেরত দেই। কাঁঠাল আর নারকেল মেশানো চমৎকার জিনিসটা আমি আরও 2 বাটি খেতে পারতাম। বললাম, তাহলে থাক। অমনি আমার উপর মায়া হলো লিচুর। বলল, আহারে, কিন্তু কি করি বলুন তো, এ জিনিস আপনাকে বেশি খাওয়াতে পারি না। লিচু গিয়ে কিছুক্ষণ বাদেই আবার ফিরে এলো। বলল, সত্যি আরও খেতে ইচ্ছে করছে? আমি লাজুক মুখে বললাম, না, থাকবে। দেখুন তো, আপনার আরও সিন্নি খাওয়ার ইচ্ছে ছিল, অথচ আমি আপনাকে খেতে দিইনি শুনে মা খুব রাগ করেছে। খচ করে একটা অম্বলের ঢেকুর উঠল। পেটটাও বেশ ভরা ভরা লাগছিল ততক্ষণে। আমি বললাম, আমি আর খাবো না। লিচু আমার মুখের দিকে খর দৃষ্টিতে তাকিয়ে বলল, অম্বল হয়নি তো? দাঁড়ান, জোয়ান এনে দিই। আবার দৌড়ে চলে গেল। জোয়ান নিয়ে ফিরে এলো। কিছুক্ষণ বাদে এসে আবার জিজ্ঞেস করলো, এখন একটু ভালো লাগছে? বড় বাটির 2 বাটি সিন্নি। যা ভয় হচ্ছে না আমার। একঘর লোকের মধ্যে এইসব করলো লিচু। মাঝখানে একবার ওর বাবা এসে খুব হে হে করে গেল খানিকক্ষণ। বলল, ঘরদোর আর সব লিচুই সাজিয়েছে, বড় কাজের মেয়ে। ঘরদোরে অবশ্য সাজানোর কোনো লক্ষণ ছিল না, তবু আমি মাথা নেড়ে হুঁ দিলাম। এক ফাঁকে লিচুর মাও এসে দেখা করে গেলেন। বললেন, নিজে সবাইকে যত্ন আত্তি করতে পারছি না বাবা, কিছু মনে করো না। লিচুর ওপরেই সব ছেড়ে দিয়েছি, সে তোমার যত্ন আত্তি করেছে তো। তুমি অবশ্য ঘরের লোক। এইসব কথাবার্তা আর হাবভাবের মধ্যে আমি সুস্পষ্টই একটা ষড়যন্ত্রের আভাস পাই। পশুপতি খুব মিথ্যে বলেনি হয়তো। সত্যি কথা বলতে গেলে লিচুকে আমার খারাপ লাগে না, কিন্তু কেন খারাপ লাগে না তাই ভেবে ভেবে আমার মাথা গরম হয়ে ওঠে আজকাল। নিজের ওপরে ক্রমে রেগে যাই। লিচুকে খারাপ লাগাই তো উচিত, তবে কেন খারাপ লাগছে না আমার? চোরা নদীর স্রোতে তবে কি তলে তলে ভূমিক্ষয় হলো আমার? এরপর একদিন হুড়মুড় করে ভেঙে পড়ব। জ্যোৎস্না রাত্রি ছিল কাল। ফিরে আসার সময় লিচু আমাকে অনেকটা এগিয়ে দিল। এখানকার জ্যোৎস্নাও কি সাংঘাতিক! সার্চ লাইটের মতো এমন তীব্র এবং স্পষ্ট জ্যোৎস্না আমি খুব বেশি দেখিনি। এ যেন চাঁদের বিস্ফোরণ। আদিগন্ত পাহাড় পর্বত জ্যোৎস্নার মলমে মাখা। সেই জ্যোৎস্নায় পরীর ছদ্মবেশ ধরেছিল লিচু। বলল, আপনার জন্য আমাকে সেদিন কাটুর কাছে কথা শুনতে হলো। আমি অবাক হয়ে বলি, কাটু আবার কে? হুমা, অমিতদার ভাবি বউ, রায়বাড়ির মেয়ে, চেনেন না? না তো, কেউ আমাকে বলেনি। অমিতদার কি বিয়ে ঠিক হয়ে যাচ্ছে? কবে? লিচু হেসে বলল, আপনার সঙ্গে পরিচয় নেই? সত্যি বলছেন? আমি মিথ্যে বড় একটা বলি না। লিচু খুব চোখ টেরে বলল, কিন্তু আপনার জন্য খুব দরদ দেখলাম যে। আপনি না চিনলেও কাটু আপনাকে ঠিকই চেনে। কত কথা শোনালো আপনার হয়ে। আমি বিরক্ত হয়ে বললাম, আমার হয়ে তোমাকে কথা শোনানোর কি? কেনই বা শোনাচ্ছে? সেই হারমোনিয়াম। হারমোনিয়ামের পার্ট তো চুকে গেছে, আমি গান গাওয়া ছেড়েও দিয়েছি। আর এ হলো আমার নিজের ব্যাপার, এতে অন্য কারো মাথা ঘামানোর কথা তো নয়। কাটু হয়তো ভাবি দেওয়ারের স্বার্থ ভেবেই বলেছে। মেয়েটাকে চিনিয়ে দিও, বকে দেব। ও বাবা! লিচু ভয় খাওয়া হাসি হেসে বলল, কাটুকে বকার সাহস কারো নেই। যা দেমাক! খুব দেমাক নাকি? ভীষণ। অবনী রায়ের মতো পাত্রকেই পাত্তা দেয়নি। দেমাক তোমারও আছে, আমি মেয়েদের দেমাক পছন্দ করি। আহা, আমার দেমাক দেখলেন কোথায়? দেখেছি, যার আছে সে বোঝে না। অবনী রায়টাকে? শচীবাবুর ছেলে, বিরাট বড়লোক, তার উপর খুব শিক্ষিতও বটে। কাটু হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট ডিভিশন পেয়েছিল ওর জন্যই তো। সেই কৃতজ্ঞতা বোধটুকু পর্যন্ত কাটুর নেই। বয়সের অবশ্য একটু তফাৎ ছিল, কিন্তু তাতে কি? কাটুর জায়গায় তুমি হলে অবনী রায়কে বিয়ে করতে? লিচু মুখ ফিরিয়ে হঠাৎ আমাকে চোখের ছোবল মারল। বলতে নেই, লিচুর চোখ দুটি বিশাল। বলল, হঠাৎ আমার কথা কেন?
সব জিনিস নিজের ঘাড়ে নিয়ে ভাবতে হয়, তবে বোঝা যায় অন্য কেন কোন কাজটা করলো বা করলো না। লিচু হেসে বলল, কাটুর মতো কপাল কি আমার? আমাকে আজ পর্যন্ত কেউ বিয়েই করতে চায়নি, তাহলে কি করে নিজের ঘাড়ে নিয়ে ভাববো বলুন? আমি বললাম, এ কথাটা সত্যি নয় লিচু। লিচু মাথা নিচু করলো হঠাৎ, তারপর মাথা তুলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আমরা একটা মাঠের ভিতর পায়ে হাঁটা পথ দিয়ে হাঁটছিলাম। সকালে বৃষ্টি হয়ে গেছে খুব, মাঠে অল্প অল্প কাদাও ছিল। দুধারে দুটো সাদা বাঁকাচোরা গোলপোস্ট, জ্যোৎস্নায় ঝিকমিক করছিল চারিধার। লিচু ফিসফিস করে বলল, হ্যাঁ চেয়েছিল, তাতে কি? তুমি কি তাদের পাত্তা দিয়েছ? লিচু মাথা নেড়ে হেসে বলল, পাত্তা দেওয়ার মতো নয়। আমি শ্বাস ফেলে বললাম, দেমাক কারো কম নয় লিচু। দুই গোলপোস্টের মাঝামাঝি জ্যোৎস্নার কুহকে আমাদের মতিচ্ছন্ন হয়ে থাকবে। লিচু টলটলে জ্যোৎস্নায় ধোয়া স্বপ্নাতুর দুই চোখ তুলে তাকালো। জাদুকর পিসি সরকার করাত দিয়ে মেয়ে কাটার আগে যেভাবে তাকে সম্মোহিত করতেন, হবিকল সেই সম্মোহন আমার উপর কাজ করছিল। লিচু ধরা গলায় বলল, দেমাক? আমাদের আবার দেমাক কি আছে বলুন তো আমার দেমাক করার মতো? দেমাকের জন্য কিছু থাকার দরকার হয় না, শুধু দেমাক থাকলেই হয়। দেমাক থাকা ভালো লিচু, তাহলে আজে বাজে আমার মতো লোক কাছে ঘেঁষতে পারে না। ভুল হয়েছিল, বড় ভুল হয়েছিল ওই কথা বলা। জ্যোৎস্না ঢুকে গিয়েছিল মাথার মধ্যে, বুকের মধ্যে। চোখের সম্মোহন ছিল বড়ই গভীর, মাথায় ছিল বিভ্রম। লিচু ঠিক সেন্টার লাইনে দাঁড়িয়ে পড়ল, মুখ তুলে স্পষ্ট করে চাইল আমার দিকে, বলল, তাই বুঝি? আমি একটা সাদা গোলপোস্টের দিকে চোখ ঘুরিয়ে নিলাম। ওই গোলপোস্টে আমার হাত ফসকে কতবার গোলে বল ঢুকে গেছে। ছেলেরা বলে পাগলা দাশু এত গোল খায় যে বাড়িতে গিয়ে আর ভাত খেতে হয় না। আমি বললাম, তাই হয় বুঝি? লিচু মাথা নত করে বলল, আমি বুঝি তোমাকে ঘেঁষতে দেই না? আর কিভাবে বোঝাবো বলো তো, বোকা কোথাকার। এত সুন্দর গলায় বলল যে জ্যোৎস্না আর একটু ফর্সা হয়ে উঠল। আমি স্পষ্ট দেখলাম আকাশ থেকে চাঁদটা গড়িয়ে পড়ল মাঠের মধ্যে, পড়ে লাফালো কয়েকবার। কে যে চাঁদটাকে ফুটবলের মতো শট করলো তা বোঝা গেল না, কিন্তু পশ্চিম ধারের গোলপোস্টে সেটা কোনাকুনি ঢুকে গেল বিনা বাধায়। আমি হাত বাড়িয়ে গোল আটকাতে পারলাম না, কিন্তু নেপথ্যে একটা গলার স্বর বারবার আমাকে কি যেন প্রম্পট করছিল। ফিসফিস করে খুব জরুরি গলায় বলছিল, বলুন বলুন, এবেলা বলে ফেলুন। লিচু নত মুখ তুলে একটু হাসলো। আমি হাত বাড়িয়ে লিচুর একটা হাত ধরলাম। গলা আমারও ধরে এসেছে, বুকের মধ্যে ঘন শ্বাস। বললাম, লিচু, আমি যে তোমাকে। ঠিক এই সময় আমার মাথার মধ্যে লাউড স্পিকারের ভেতর দিয়ে প্রম্পটার বলে উঠল, না, মনে নেই কি শিখিয়ে দিয়েছিলাম? আমি চিনলাম। আমার মাথার মধ্যে প্রম্পট করছে পশুপতি। পশুপতি তাড়া দিয়ে বলল, হ্যাঁ, টাকাটার কথা বলুন বলুন। আমি লিচুর দিকে চেয়ে যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা গিলে ফেলে নতুন করে বললাম, লিচু, তোমার বাবার কাছে আমি এখনো 175 টাকা পাই। লিচুর হাত চমকে উঠে খসে গেল আমার মুঠো থেকে। আমি ফ্লাস্কের মুখ বন্ধ করি এবং পাথরের চাতাল ছেড়ে আবার পাহাড়ে ওঠা শুরু করি। এর চূড়ায় আমাকে উঠতেই হবে। রাস্তাটা আর দেখতে পাই না। গাছের গোড়ায় পাথরের বহুকাল পুরনো শ্যাওলা, লতায় পাতায় জড়ানো ঘন গাছের জঙ্গল। পথ নেই। ডাইনে বায়ে খুঁজে অবশেষে আমি একটা ঝোড়ার সন্ধান পেয়ে যাই। এখনো তেমন বর্ষা শুরু হয়নি বলে জলধারা প্রবল নয়। ঝিরঝির করে কয়েকটা সরু ধারা নেমে যাচ্ছে। খাদ বেয়ে আমি উঠতে থাকি, বড্ড খাড়াই, পা রাখার জায়গাই পাই না। ফলে আবার জঙ্গলে ঢুকে যেতে হয়। আদার বাদারি ভেঙে প্রাণপণে শুধু উঁচুতে ওঠা বজায় রাখি, কিন্তু না উঠলেই বাকি। পায়ের ডিম আর কুচকিতে অসহ্য শিরার টান টের পেয়ে আমি দাঁড়িয়ে কথাটা ভাবি। উপরে উঠে আমি কিছুই পাবো না, না পাহাড় জয়ের আনন্দ, না ব্যায়ামের সুফল। উপর থেকে একটা ঘন্টা নাড়া পাখির ডাক আসছিল, তীব্র, উঁচু, একটানা অবিকল পূজের ঘন্টার মতো। সেই ধ্বনির মধ্যে বারবার একটা না 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 শব্দ বেজে যাচ্ছে।
জীবন কিছু না, প্রেম কিছু না, অর্থ কিছু না, মায়ামোহ কিছুই কিছু না। আমি মাটিতে রাখা কেটস জোড়ার দিকে চেয়ে থাকি নতমুখে। কিছুই নেই, তবু জীবন তো যাপন করে যেতেই হয়। আমি একটু দম নেই, তারপর ধীরে ধীরে আবার উঠতে থাকি। যখন চড়াই শেষ হলো তখন বুঝতে পারলাম আমি চূড়োয় উঠেছি। এক রত্তি দম নেই বুকে, শরীরে এক ফোঁটা জোরও নেই আর। কপাল থেকে বৃষ্টির মতো ঘাম নামছে, পিঠ বুক বেয়ে ঘামের পাগলা ঝোড়া। চারদিকে ঘন কালচে সবুজ জঙ্গল, কিছুই স্পষ্ট দেখা যায় না। এত দূর উঠে কোনো তৃপ্তি বা আনন্দও বোধ করি না, কেবল শরীর আর মন ভরা বিরক্তি আর ক্লান্তি। ছোট একটা চৌকো পাথর বেয়ে তার উপর বসলাম। মনের মধ্যে ঘোর এক বৈরাগ্য ধীরে ধীরে ঢুকে যেতে লাগলো। বুঝতে পারছি আমি আর কলকাতার কেউ নই, কলকাতাও আমার কেউ নয়। বুঝতে পারি আমি সায়ন্তনীকে ভালোবাসি না, লিচুকেও না। ভাবতে ভাবতে বসে বসেই ঘুমিয়ে পড়ি। দিন 7 বাদে আবার ফুলবাগানে চোর এলো। আমি আজকাল সকালে উঠে কলকাতা বা সায়ন্তনীর কথা ভাববার চেষ্টা করি না। ভোরবেলা ঘুম ভেঙে গেলে জানালার কাছে বসে ব্রোঞ্জ রঙের পাহাড়ের দিকে চেয়ে থাকি। ঘোর অন্ধকার থেকে ক্রমে ফিকে অন্ধকার। আকাশের গায়ে হঠাৎ পাহাড় আবছা জাহাজের মতো জেগে ওঠে। আমার সমস্ত শরীরে ভয় আর শিহরণ খেলে যায়। আস্তে আস্তে ব্রোঞ্জ সোনা হয়, তারপর রূপোর রং ধরে। আজ অবশ্য দেখার কিছুই ছিল না। গত 7 দিন এক আদিম হিংস্র বৃষ্টি গিলে রেখেছিল শহরটাকে। এই শহর যথেষ্ট উঁচু বলে বন্যা হয় না, তবু রাস্তাঘাটে জল জমে আছে। আশপাশ থেকে পাহাড়ি নদীতে ভয়াবহ বানের খবর আসছে। শহর ডুবছে, গা ডুবছে, চাষের জমিতে গলা বা মাথা ছাড়িয়ে জল। কাল রাতে বৃষ্টি ছেড়েছে, তবু ঘন মেঘে আকাশ ঢাকা। উত্তরে পাহাড় বলে যে কিছু ছিল তা আর বোঝাই যায় না। তবু অভ্যাস বশে আমি রোজই ভোরে উঠে বসে থাকি। আজও যেমন মেঘলা দিনের মলিন ভোরের আলো কষ্টে সৃষ্টে অনেক চেষ্টায় যখন চারদিক সামান্য ভাসিয়ে তুলেছে, তখনই ফুলচোর এলো। আগেরবারের মতোই ডাকাবুকো হাবভাব। শব্দ করে ফটক খুলল। চোরদের মতো ঢাক গুড়গুড় নেই, ভয় ভীতি নেই। এ কেমন চোর? ধরা পড়ার ভয়ে বরং আমি দেয়ালের দিকে সরে দাঁড়িয়ে চুপিসারে দেখতে থাকি। আজ কী বা চুরি করবে ফুলচোর? বাগানে গোড়ালি ডুব জল, জলের নিচে থকথকে কাদা। হিংস্র বৃষ্টিতে একটাও আস্ত ফুল গাছে টিকে থাকতে পারেনি। বহু গাছ শুয়ে পড়েছে মাটিতে, জলে আধডোবা কাদায় মাখামাখি। আশ্চর্য, ফুলচোর আমার জানালার ধারের ঝুমকলতার ঝোপের মধ্যে মাথা নিচু করে ঢুকে আসে যে। চুপি চুপি জানালার কাছে এসে দাঁড়ায়। শুনছেন? সেই ডাকে আমার হাত পা কেঁপে ওঠে, ধরা পড়ে যাই। জানালার সামনে সরে এসে বলি, শুনছি, বলুন। আপনি জেগেছিলেন? আমি খুব ভোরে উঠি, এই সময়টা রোজ আমি পাহাড় দেখি। তবে আড়ালে লুকিয়েছিলেন কেন? চোর ধরার জন্যই লুকোতে হয়। ফুলচোর হাসলো একটু, বলল, আমি তো ধরা পড়তে ভয় পাই না, পালিয়েও যাই না, আমাকে ধরতে লুকোতে হবে কেন? কথাটা ভেবে দেখার মতো। বাস্তবিকই তো, আমি চোর ধরার জন্য লুকোইনি, লুকিয়েছি চোরেরই ভয়ে। কিন্তু সেটা কবুল করি কি করে? এ চোরও আলাদা ধাতের। কোথায় আমি চোরকে জেরা করব তা নয়, চোরই উল্টে আমার নিকেশ নিচ্ছে। আমি একটু দুর্বল গলায় বলি, কথাটা ঠিক, আপনি পালান না। তার মানে হয়তো আমার কাকা কাকিমার সঙ্গে আপনার চেনা আছে। বাবা, ভীষণ বুদ্ধি তো আপনার। এতই যদি বুদ্ধি, তবে বলুন লুকোলেন কেন? সেটা বলা শক্ত। হঠাৎ আপনাকে দেখে কেন যেন লুকোতে ইচ্ছে হলো। ফুলচোর হি হি করে হাসে, বলে, সাধে কি লোকে আপনাকে নাম দিয়েছে পাগলা দাশু? আমি কথাটা শুনি না করে পাশ কাটিয়ে বলি, আজ কি চুরি করবেন দেখুন বাগানটার দুর্দশা। আপনার সাজানো বাগান কি শুকিয়ে গেল? ফুলচোর এখনো হাসছে। একটা বড় শ্বাস হঠাৎ বেরিয়ে যায় বুক থেকে। জবাব দেই না, কোনো জবাব মাথায় আসছেও না। ফাজিল মেয়েদের সঙ্গে টক্কর দিতে যাওয়াটাই বোকামি। ফুলচোর গলা একটু মাখো মাখো করে বলে, গান শেখা ছেড়েছেন, ফুটবলের মাঠে যান না, সাইকেলেও চড়তে দেখা যায় না আজকাল। আপনার কি হয়েছে বলুন তো? আমি ফুলচোরের ব্যবহারে খুবই অবাক হয়েছি আজ। তবে কি ফুলচোর আমার প্রেমে পড়েছে? এই ভোরে সেই ভালোবাসাই জানাতে এলো?
আমার মাথার ভিতরে হঠাৎ পশুপতির গলার স্বর প্রম্পট করতে থাকে, বলে ফেলুন, বলে ফেলুন, ভালোবাসা একেবারে ছানার মতো ছেড়ে যাবে। কিন্তু কিছুই বলার নেই আমার। ফুলচোরের বাবাকে তো আমি টাকা ধার দেইনি। ওর বাবাকে তাই জানি না। পশুপতি ভুল পার্ট প্রম্পট করছে। আমি গম্ভীর হওয়ার চেষ্টা করে বললাম, আজ আপনি ফুল চুরি করতে আসেননি। তবে কি করতে এসেছি? আপনার অন্য মতলব আছে। আছেই তো। আমার সম্পর্কে এত খবর আপনাকে কে দিল? খবর জোগাড় করতে হয়। কেন জোগাড় করতে হচ্ছে? আমার মতলব আছে যে আপনি একটু বেশি রকম ডেসপারেট। সেটাও সবাই বলে। নতুন কথা কিছু আছে? ফুলচোর মুখে ভালো মানুষই মাখিয়ে বলে, আছে। আমি গম্ভীরভাবে বলি, এর আগে আপনাকে কোথাও দেখেছি আমি। ফুলচোর হিহি করে হেসে বলে, আমারও তাই মনে হয় জানেন। আমার মনে হয় যেন কত কালের চেনা। আমার গা জ্বলে যায়। বলে, কি করতে এসেছেন বলুন তো? রাগ করলেন? না না, সাবধান হচ্ছি। আমার কাকা কাকিমাও আর্লি রাইজার, যে কোনো সময় এদিকে এসে পড়তে পারেন। হো বাবা! ফুলচোর চকিতে একবার চারিদিকে দেখে নেয়। এখনও যথেষ্ট আলো ফোটেনি। আবছা আলোর মধ্যে এখনও ভুতুড়ে দেখাচ্ছে গাছপালা, ঘরবাড়ি। ফুলচোর আমার দিকে মুখ করে বলল, লিচুর সঙ্গে কি আপনার ঝগড়া হয়েছে? তা দিয়ে আপনার কি দরকার? লিচু ভীষণ কাঁদছে যে। কাঁদছে? কেন কাঁদছে? তার আমি কি জানি। পাড়ার লোকে বলছে আপনার সঙ্গে নাকি ওর ভাব ছিল। মোটেই নয়। ফুলচোর আচমকা জিজ্ঞেস করে, আচ্ছা, ন্যাপথালিন খেলে কি লোকে মরে যায়? আমি জানি না। কেন? লিচু ন্যাপথালিন খেয়ে মরার চেষ্টা করেছিল। হাসপাতালে পর্যন্ত নিতে হয়। উদ্বেগের সঙ্গে আমি জিজ্ঞেস করি, বেঁচে আছে তো? আছে, কিছু হয়নি। বেশি খায়ওনি। হাসপাতালে পেটে নল ঢুকিয়ে সব বের করে দিয়েছে। মরতে চেয়েছিল কেন? বোধহয় আপনার জন্য। অবশ্য ভেঙে কিছু বলছে না। আমি একটু রেগে গিয়ে বলি, এতক্ষণ ইয়ার্কি না করে এই সিরিয়াস খবরটা অনেক আগেই আপনার দেয়া উচিত ছিল। আপনার সঙ্গে যে আমার ইয়ার্কিরও একটা সম্পর্ক আছে। তার মানে? পালাই, আপনার অত ভয়ের কিছু নেই, লিচু ভালো আছে। কিন্তু ইয়ার্কির সম্পর্ক না কি যেন বলছিলেন? না, বলছিলাম যে আমি ভীষণ ইয়ার্কি করি। বাড়িতে তার জন্য অনেক বকুনিও খাই। বলে ফুলচোর আবার হিহি করে হাসে। তারপর বলে, লিচু কিন্তু খুব কাঁদছে। তারা আমি কি করতে পারি? আপনি কি ওকে রিফিউজ করেছেন? রিফিউজের প্রশ্নই ওঠে না। ফর ইউর ইনফরমেশন, আমি একজনকে অলরেডি ভালোবাসি। তাই বলুন? বাবা, ঘাম দিয়ে জ্বর ছাড়ল। কেন? আমি তো ধরে নিয়েছিলাম আপনি লিচুকেই বুঝি বিয়ে করবেন। বিয়ে অত সস্তা নয়। আপনার লাভার কি কলকাতার মেয়ে? হ্যাঁ। খুব স্মার্ট? তা জেনে কি হবে? বলুন না, আমার ভীষণ জানতে ইচ্ছে করে। স্মার্ট বটে, তবে আপনার মতো নয়। দেখতে? তাও আপনার মতো নয়। রূপটাই কি সব? সে অবশ্য ঠিক। গায়ের রং কেমন? খুব ফর্সা? না, শ্যামলা। আপনার পাশে দাঁড়ালে কালোই বলবে লোকে। লম্বা? লম্বাও আপনার মতো নয়, অ্যাভারেজ। রোগা? হ্যাঁ, বেশ রোগা। বোধহয় পড়াশোনায় ব্রিলিয়ান্ট। একদম নয়, তবে গ্র্যাজুয়েট। বয়স? আমার প্রায় সমান। আপনার তুলনায় বুড়ি। বারবার আমার সঙ্গে তুলনা দিচ্ছেন কেন? খুশি করার জন্য। মেয়েরা অন্য মেয়েদের সঙ্গে নিজেদের মিলিয়ে দেখতে ভালোবাসে। আচ্ছা আচ্ছা, এবার বলুন তার নাম কি? সায়ন্তনী। আপনার নামটা কি তার চেয়ে ভালো? চালাকি করে নাম জেনে নেবেন? আমি তত বোকা নই। নামটা বলতে দোষ কি? ছোরেরা নাম বলে না। নাকি অন্য কোনো কারণ আছে? থাকতে পারে। সকাল হয়ে এলো, আমি যাই। আবার কবে আসছেন? নিচু হয়ে ঝোপ পেরোতে পেরোতে একবার ফিরে তাকায় ফুলচোর। চাপা স্বরে বলে, এলে খুশি হবেন? বোধহয় খারাপ লাগবে না। আজ তো বেশ লাগলো। ফুলচোর হিহি করে হাসে। তাহলে আসবো। বলে ঝোপটা জোর পায়ে পেরিয়ে চলে গেল ফুলচোর।
ওকে বলা হলো না যে সব কথা আমি সত্যি বলিনি। কি করে বলবো? সায়ন্তনের চেহারাটা আমার মনেই পড়ছে না যে। এবার আমরা আবার শুনবো কাটুসোনার কথা। আজ দুপুরে হাউ হাউ করে হঠাৎ পপের জন্য খানিকটা কাঁদলাম। দুপুরে এক বাঁদর নাচওয়ালাকে ধরে এনেছিল বাটুল। দড়ে বাঁধা দুটো বানর ডুগডুগির তালে নাচলো, ডিগবাজি খেলো, পরস্পরকে পছন্দ করলো, বিয়ে করলো। খেলার ফাঁকে ফাঁকে পুটুর পুটুর চেয়ে দেখলো ভিড়ের মানুষদের। বসে বসে আমাদের দেয়া কলা ছাড়িয়ে খেলো। বড় কষ্ট বাঁদরগুলোর। খেলা দেখতে দেখতে অবলা জীবের কষ্টে যখন বুকে মোচড় দিল, তখনই পপের কথাও মনে পড়ে গেল। কাজল পরানো মায়াবী একজোড়া চৌকি ছিল পপের। কি মায়া ছিল ওর দৃষ্টিতে! তাকিয়ে থাকতো ঠিক যেন আপনজনের মতো। কথাটাই শুধু বলতো না, কিন্তু আর সবই বোঝাতে পারতো হাবে ভাবে। এসব মনে পড়তেই বুকের মোচড় দ্বিগুণ হয়ে ওঠে। ঘরে গিয়ে কাঁদতে বসলাম। কাঁদতে যে কি সুখ! কাঁদতে কাঁদতে পপিকে ছেড়ে আরো কত কি ভাবতে ভাবতে কাঁদতে থাকি। গতবারই কলকাতায় একটা বিশ্রী কাণ্ড হয়ে গেল। ভৈরব কাকার সঙ্গে মা আর আমরা ভাই বোনেরা মামা বাড়ি বেড়াতে গেলাম। মার বাপের বাড়ি যাওয়া আর সেই সঙ্গে কলকাতায় থেকে পুজোর বাজার করে আনা দুই হবে। মামারা কেউ এক জায়গায় থাকে না, তাছাড়া কারোরই বাসা খুব বড় নয়। ফলে আমরা এক এক বাসায় ছড়িয়ে ছিটিয়ে পড়লাম। আমাকে নিয়ে গেল হাতিবাগানের বড় মামা। বলতে কি, মামা বাড়িতে আমাদের বড় একটা যাওয়া হয় না। কলকাতা শহরটা আমাদের কাছে বড় ভয়ের। সে এক সাংঘাতিক ভিড়ে ভরা শহর। মাথা গুলিয়ে দেয়া ধাঁধার মতো রাস্তাঘাট। তার ওপর আত্মীয়দের কারো বাড়িতে হাত পা ছড়িয়ে থাকার মতো জায়গাও হয় না। আমরা সেখানে গেলে একা বেরোতে পারি না। রাস্তা পেরোতে বুক ঢিপ ঢিপ করে। ফলে আমরা কলকাতায় কালে ভদ্রে যাই, হয়তো 3, 4 বা 5 বছর পর। ততদিনে কলকাতার আত্মীয়দের সঙ্গে আবার একটু অচেনার পর্দা। বড় মামার মেয়ে মঞ্জু আমার বয়সী, ছেলে শঙ্কু 3-4 বছরের বড়। সেই বাড়িতে পা দিতে না দিতেই আমি টের পেলাম আমার মামাতো দাদা শঙ্কুর মাথা আমি ঘুরিয়ে দিয়েছি। বলতে নেই, ব্যাপারটা আমি উপভোগই করেছিলাম। কাছাকাছি একটা কাঁচা বয়সের ছেলে রয়েছে, অথচ আমাকে দেখে সে হাঁ করে চেয়ে থাকছে না, নিজের কেরদানি দেখানোর জন্য নানা বোকা বোকা কাণ্ডও করছে না, বা নিজের কৃতিত্বের কথা বলতে গিয়ে আগড়ম বাগড়ম বকছে না। সেটা আমার অহংকারে লাগে। তবু হয়তো আমার সাবধান হওয়া উচিত ছিল। একে তো আমার বিয়ে একজনের সঙ্গে পাকা হয়ে আছে, তার ওপর শঙ্কুদা আমার আপন মামাতো ভাই। কিন্তু বয়সটাই এমন যে আত্মীয়তার বেড়া বাঁধ মানতে চায় না। যাতায়াত কম বলে আত্মীয়তাটা তেমন জোরালো হয়ে ওঠেনি। ভাই বোন বলে জানি, কিন্তু সেরকম কিছু একটা দায়িত্ব বোধ করি না। আরও একটা কথা আছে, সেটা হলো কিছু কিছু মানুষ বোধহয় এরকম অসামাজিক বাঁধ ভাঙা কাণ্ড করতে বেশি আনন্দ পায়। লম্বার ওপর শঙ্কুদার চেহারাটা খারাপ নয়, একটু মাস্তানের মতো হাবভাব। এজি বেঙ্গলে সদ্য চাকরিতে ঢুকেছে এবং বিএটি এর কথাও ভাবছে। দ্বিতীয় দিন অফিস থেকে ফিরেই আমাকে বলল, 7 দিনের ছুটি নিলাম, তোকে কলকাতা শহরটা খুব ঘুরিয়ে দেখাবো বলে। আমি মুখেও হাসলাম, মনে মনেও হাসলাম। দুটো অবশ্য দুরকম হাসি। মুখে বললাম, খুব ভালো করেছ, কলকাতা যা ভয় আমার। মনে মনে বললাম, সব জানি গো, সব বুঝি। ছেলে নতুন চাকরিতে ঢুকে ছুটি নেওয়ায় মামা মামি খুশি হননি, তা তাদের মুখ দেখেই বুঝলাম। মঞ্জু তো মুখের ওপরে বলেই ফেলল, তোকে দরকার কি, কলকাতা তো কাটুকে আমিই দেখাতে পারি। কিন্তু শুধু আমিই মাঝে মাঝে টের পাচ্ছিলাম কলকাতা দেখানো না হাতি। শঙ্কুদা পরদিনই গুচ্ছের ট্যাক্সি ভাড়া দিয়ে আমাকে আর মঞ্জুকে নিয়ে পার্ক স্ট্রিট দেখালো, রেস্টুরেন্টে খাওয়ালো, সিনেমায় নিয়ে গেল। মঞ্জু বারবার আমার কানে কানে বলছিল, ইস কি পরিমাণ টাকা ওড়াচ্ছে দেখেছিস। শুনে আমার একটু লজ্জা হলো। চোরা শঙ্কুদা, এখন তো ওর মাথা ঠিক নেই। পরদিনই বাড়ি শুদ্ধ সবাইকে স্টারের থিয়েটার দেখালো। মামি বলল, যাক, কাটুর কল্যাণে শঙ্কুর পয়সায় থিয়েটার দেখা গেল। এমনি 2-3 দিন যাওয়ার পর বাড়ির লোক কিছু ক্লান্তি বোধ করে ক্ষমা দিল। তখন শঙ্কুদা আমাকে নিয়ে একা বেড়াতে বেরোলো। 4 দিনের দিন ট্যাক্সিতে আমার হাত মুঠোয় নিয়ে বলল, পুজোর আগে কিন্তু তোমাকে ছাড়ছি না, কলকাতার পুজো দেখে যাও এবার। 2 থেকে তুমিতে প্রমোশন পেয়ে
আমি আবার মুখে আর মনে দুরকম হাসি হাসলাম। বললাম, যা, তাই কি হয় নাকি? কেন হবে না? ইচ্ছে থাকলেই হয়। আমি পিসিকে বলে পারমিশন নেব। মা আমাকে রেখে যাবেনই না? খুব যাবে। হুম, পুজোর পরই আমার পরীক্ষা। পরীক্ষা টরীক্ষা রাখো তো। পুজোর পর কেন, সারা জীবনেই যদি আর যেতে না দেই। কথাটা বড় সোজাসুজি বলে ফেলে বোধহয় নিজেই ঘাবড়ে গিয়েছিল শঙ্কুদা। তাড়াতাড়ি বলল, সাবিরের রেজালা খেয়েছ? চলো আজ খাওয়াবো। বাঁধ ভাঙতে আমার খারাপ লাগে না, কিন্তু তারও একটা মাত্রা আছে। দিন পাঁচেকের মধ্যেই বুঝলাম শঙ্কুদাকে একটু বেশি প্রশ্রয় দিয়ে আমি বিপদ ডেকে এনেছি। ভাড়াটে বাড়ির ছাদে ওঠার এজমালি সিঁড়িতে শঙ্কুদা আমাকে সেদিন চুমু খাওয়ার একটা ব্যর্থ চেষ্টা করেছিল। দুদিনের দিন সকালে ওর ঘোর লাগা চোখ দেখে আমি বুঝলাম সারা রাত ঘুমোয়নি, আমার কথাই ভেবেছে। এতক্ষণ আমি পড়ে শোনালাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস ফুলচোর এর দ্বিতীয় পর্ব। উপন্যাসটির শেষ পর্ব আমরা খুব শীঘ্রই আপলোড করব, শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের কোনো বিশেষ গল্প পাঠের অনুরোধ থাকলেও সেটা কমেন্টে জানাতে পারেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।